দর্শক, 24 আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ 17 মাস দেশের বাইরে। আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে একেবারে টপ থেকে শুরু করে মূল নেতৃত্বে যারা ছিলেন তারা কেউই দেশে নেই। কেউ ভারতে, কেউ আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, বিভিন্ন দেশে রয়েছেন। 17 মাস অতিক্রম করেছে তারা। নির্বাচন বাংলাদেশে যখন অতি সন্নিকটে এবং নির্বাচন নিয়ে যখন অনেক কথা হচ্ছে, নির্বাচনকে নিয়ে বিদেশি চাপও রয়েছে, সেরকম একাধিক ভিডিওতে আমরা কথা বলেছি। এবং বিদেশি কর্তৃপক্ষ যে আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে, যে আভাস আমরা আমাদের এর আগের একাধিক ভিডিওতে দিয়েছিলাম, সেটা গতকালকে মোটা দাগে প্রমাণ হয়ে গেছে। প্রমাণ কিভাবে হয়েছে? জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারা এই তথ্যটা নিশ্চিত করেছে। যদিও আয়োজনটা ডয়েচে ভেলের ছিল না, আয়োজনটা আওয়ামী লীগের ছিল, কিন্তু ডয়েচে ভেলে এই খবরটা নিশ্চিত করেছে যে গতকালকে দিল্লিতে, অর্থাৎ ভারতের রাজধানীতে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। গত 17 মাসে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ দলীয়ভাবে সংবাদ সম্মেলন করলো এবং সেই সংবাদ সম্মেলনে মূলত কথা বললেন সাবেক পালিয়ে আছেন যিনি ভারতে, মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, এবং সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও ছিলেন, এরকমটা তথ্য ডয়েচে ভেলে নিশ্চিত করেছে। হঠাৎ করে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন করার হেতুটা কি? আওয়ামী লীগ কি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলো? যে দুঃখ প্রকাশের আহ্বান আমাদের প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরি বলবে, ক্ষমা চাইবে, তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা ভেবে দেখবে সরকার। সেই ব্যাপারটা মার্কিন 2 কূটনীতিবিদকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন, সেই পথে কি আওয়ামী লীগ এগোনোর জন্য এই সংবাদ সম্মেলনটা দিল্লিতে করলো? চলুন একটু জেনে দেখি ডয়েচে ভেলে কি বলছে। তারা একটা ছোট ভিডিও প্রকাশ করেছে, সেখানে সংবাদ সম্মেলনে কি কথা বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগ সরি বলল নাকি বিকল্প পথ দেখলো, সেটাও একটু পরিষ্কার হতে চায় এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ গতকালকে গত 17 মাসে প্রথমবারের মতো প্রেস মিট করেছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে। এটা একটা বড় ঘটনা তাদের জন্য। কিন্তু প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা কি সরি বলা, নাকি প্রফেসর ইউনূসের সরি বলার আহ্বানটাকে রিজেক্ট করে দেওয়া? ডয়েচে ভেলে এই খবরটা নিশ্চিত করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টে তারা একটা ভিডিও সহকারে যেটা বলেছে সেটা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে মৃত্যু ও দমনপীড়নের ঘটনায় আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমাপ্রার্থী কিনা ডিডব্লিউ জানতে চেয়েছিল বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলনে এলেন দলটির কোন শীর্ষ নেতা। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমকে নিয়ে এই সংবাদ সম্মেলন আওয়ামী লীগ করেছে, যেখানে ডয়েচে ভেলে আমাদের প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল যে ঘটনা 24-এ ঘটেছে, জুলাই আগস্টে, সেই ঘটনার জন্য আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করছে কিনা কিংবা নিজেদেরকে দায়ী মনে করছে কিনা। মহিবুল হাসান চৌধুরী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি কি বললেন? তিনি যেটা বললেন সেটাই আওয়ামী লীগের অবস্থান ধরে নেওয়া যাবে। চলুন একটু জেনে দেখা যাক আওয়ামী লীগের অবস্থান কি আদতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে। তারা কি পরিষ্কার করলো গত 17 মাসে? এই প্রথম অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অবস্থান পরিষ্কার করা হলো। মহিবুল হাসান চৌধুরী বলছেন, আমরা কেন লজ্জা অনুভব করব? আমার মনে হয় এখানে এই প্রশ্নটি অযাচিত। আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা দায়িত্বে ছিলাম, একটা ব্যাপক দাঙ্গা হয়েছিল, দাঙ্গা মোকাবেলা একটি চ্যালেঞ্জ ছিল, নিরাপত্তা উদ্বেগ ছিল, আমরা জানতে চেয়েছিলাম কি ঘটছে।
অবশ্যই তাদের উপরে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, অর্থাৎ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে অবশ্যই অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেনি, এগুলো হত্যা ছিল না। অর্থাৎ তিনি স্বীকার করছেন বল প্রয়োগ অতিরিক্ত করা হয়েছিল, কিন্তু তারা ইচ্ছাকৃত করেনি এবং এগুলো হত্যা ছিল না। তাহলে এগুলো কি ছিল চলুন একটু জানি তিনি কি বলছেন। এগুলো ছিল হতাহতের ঘটনা, অর্থাৎ দুই পক্ষেরই ঘটনা। তিনি বলছেন যে এটাই এখানে আপনাকে বুঝতে হবে, প্রাণহানি অবশ্যই হয়েছে, আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, তারা আমাদের সন্তান, আমাদের কর্মী, আমাদের দেশের নাগরিক। আমরা চাই যারা এটার জন্য দায়ী তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করাতে। শুধুমাত্র আমরা লজ্জিত বলে কেউ এই দায় এড়াতে পারে না এবং আমরা তা করতেও চাই না। অর্থাৎ আমরা শুধুমাত্র লজ্জিত বলে দায় এড়াতে চাই না, আমরা এর কারণ অনুসন্ধান করতে চাই এবং প্রকৃত দোষীরা শাস্তির মুখোমুখি হোক সেটা চাই। তিনি বলছেন যদি আমরা দায়ী হই তাহলে আমাদেরও জবাবদিহি করতে হবে। যদি আমরা দায়ী হই, এই দায়ী যদি আওয়ামী লীগ হয় কি না হয় এই ব্যাপারটা তাহলে মানে নিরূপণ করবে কে, সেটা একটা বড় প্রশ্ন বটে। তিনি বলছেন যে কিন্তু আমরা সত্য জানতে চাই কি ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা ওই সময়ে জুলাই আগস্টে কি ঘটেছিল সেটার পেছনের সত্যটা জানতে চাই। কি জানতে চান তিনি? তিনি বলছেন যে এটা কে অর্থায়ন করেছিল, অর্থাৎ এটার পেছনে নাকি একটা বড় অর্থায়ন ছিল, সেই প্রশ্ন তিনি করছেন যে এটা কে অর্থায়ন করেছিল, ত্রুটিগুলো কেন ঘটেছিল। সুতরাং কথাটি আমরা লজ্জিত কিনা সেটা নয়, বরং কথাটি আমরা বিচার চাই। আমরা দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার দাবি করছি। অর্থাৎ আওয়ামী লীগ লজ্জিত এটা বলছে না, তারা বলছে যে আমরা আগে প্রকৃত ঘটনাটা জানতে চাই, 24 জুলাই আগস্টে কি ঘটেছিল, এর পেছনে কুশীলব কারা ছিল, কারা অর্থায়ন করেছিল, কারা এগুলো অ্যারেঞ্জ করেছিল, কারা প্রসেসিং করেছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, এই পেছনের ঘটনাগুলো আমরা জানতে চাই এবং সেখানে যদি আমরা দায়ী হই তাহলে সেই দায়টা আমাদের কাঁধেও আসবে এবং আমরাও সেই দায়টা মাথা পেতে নেব, কিন্তু তার আগে আমরা জানতে চাই প্রকৃত ঘটনাটা কি ছিল। খুবই রহস্যময় একটা কথা তিনি বলতে চাচ্ছেন, তিনি না, আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করা হলো যে আওয়ামী লীগ জুলাই আগস্ট 24-এ কি হয়েছিল সেটা জানতে চায়। এই জানতে চাওয়া মানে এটা না যে তারা মনে করছে যে তারা জানে না, এই জানতে চাওয়া মানে তারা বলতে চাইছে যে জাতিকে তারা জানাতে চায়। তার মানে তারা ভাবছে যে এটার পেছনে অন্য কিছু ছিল। তারপরে কি বলছেন তিনি? হাদি থেকে আবু সাইদ, আমাদের কর্মী থেকে দীপু দাস পর্যন্ত সবাই আমাদের নাগরিক। আমরা ন্যায় বিচার চাই, কিন্তু এই সরকারের থেকে না। অর্থাৎ এই সরকারের কাছে আওয়ামী লীগের প্রত্যাশা নেই, এই সরকারকে আওয়ামী লীগ গ্রহণ করছে না। কি বলছেন তিনি? বলছেন যারা পুরো গণমাধ্যমকে জিম্মি করে রেখেছে, যারা সাংবাদিকদের কারাগারে পাঠাচ্ছে, আমরা তাদের থেকে কিছুই আশা করি না। কি ঘটছে তা না জানাতে পারাই তাদের লজ্জিত হওয়া উচিত। অর্থাৎ তিনি আবার উল্টো বলছেন যে এই সরকার 2024 জুলাই আগস্টে প্রকৃত কি হয়েছিল সেটা জানাতে ব্যর্থ হওয়ার জন্য তাদেরই লজ্জিত হওয়া উচিত, আওয়ামী লীগের লজ্জিত হওয়ার কিছু নেই। এবং প্রকৃত ঘটনা মানে বের হওয়ার পরে যদি বিচারে মনে হয় যে আমরাও দোষী, তাহলে আমরাও সেই বিচারটা মাথা পেতে নিতে চাই, কিন্তু তার আগে আমরা জানতে চাই। আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার হলো, তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ মনে করছে যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে, এটা তারা মানতে নারাজ। আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এখন পর্যন্ত সরি বলেনি, সরি যদি বলতো, তারা যদি ক্ষমা চাইতো, ক্ষমা চেয়ে যদি ফিরে আসতে চাইতো, তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা হতে পারত। যেহেতু তারা সরি বলেনি, সেহেতু যে কথাটা আমাদের প্রেস সেক্রেটারিও বারবার বলছেন যে তারা এখন পর্যন্ত সরি বলেনি। উত্তরটা এতদিন পরে, 17 মাস পরে আওয়ামী লীগের যে অবস্থান, অফিসিয়াল অবস্থানটা জানা গেল, যেটা ডয়েচে ভেলে গত রাতে নিশ্চিত করেছে।
এই সংবাদ সম্মেলনে নিশ্চিত করেই আরও অনেক প্রশ্ন আছে, অনেক কথা সেখানে হয়েছে, সেগুলোও আমরা হয়তো আস্তে আস্তে জানতে পারবো। তবে এই আওয়ামী লীগ তাদের কথা আনুষ্ঠানিকভাবে বলছে, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ডয়েস এফএলএ করেছে যে 24-এর ঘটনার জন্য আওয়ামী লীগ লজ্জিত কিনা, অনুতপ্ত কিনা। তার উত্তরে আওয়ামী লীগ যেটা বলল সেটা খুব একটা অবাক হওয়ার মতো নয়। এটাই আওয়ামী লীগের মানে স্ট্যান্ড বোঝা যাচ্ছিল, কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না অফিসিয়ালি, এবার পরিষ্কার করা হলো। এখন দেখার বিষয় যে তাদের উত্তর কে কিভাবে নেয়, কিংবা এই উত্তর যখন সরকারের কাছে এই ইনফরমেশনটা আসবে, ডয়েচে ভেলে জার্মান পত্রিকা, জার্মান গণমাধ্যম, সেই ইনফরমেশনটা শুধু সরকারের কাছে না, সারা বিশ্বেই যাবে। সুতরাং সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে? আওয়ামী লীগের অবস্থান নিয়ে আপনার বক্তব্য কি জানিয়ে লিখতে পারেন। হতাশার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী আছে, এরা সব সময় পরনির্ভরশীল। এরা সব সময় বলার চেষ্টা করে, এরা সব সময় মাথার মধ্যে গেঁথে নিয়েছে যে তাদেরকে কোনো মহাশক্তি, কোনো পরাশক্তি, কোনো বিশেষ গোষ্ঠী, হতে পারে ভারতবর্ষ, হতে পারে রাশিয়া, হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেবে এবং তারা সেটা উপভোগ করবে। তাদের একটা বিশেষ ধারণা, ভারতবর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে। আর এই বাটপারগুলা, এই বিশেষ শ্রেণী যাদের কথা আমি বলছি, এদের মধ্যে একটা অংশ আছে, ক্ষুদ্র অংশ, এরা না বুঝে এইসব কথা বলে। আর একটা বিশাল অংশ আছে, এরা হচ্ছে সুবিধাবাদী। এবং এই সুবিধাবাদী শ্রেণী কিন্তু গত 15 বছর সবটুকু সুযোগ সুবিধা নিয়েছে, সবগুলা ক্রিম কিন্তু এরাই খেয়েছে। এবং এরা এখনো ভাবছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে ক্ষমতার মসনদে, আর এরা এসে পুনরায় ক্রিম খাবে। আর একটা শ্রেণী আছে, এরা না বুঝে দেয়। যারা না বুঝে দেয় তাদের উদ্দেশ্যে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করবেন তখন আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। জনকণ্ঠ অর্থাৎ জামাত কণ্ঠ পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে ঠিক সন্ধেবেলায়, দিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বৈঠক। চমৎকার ভাবে তারা সংবাদটা প্রকাশ করেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সংবাদটা কয়েক ঘন্টার ব্যবধানে জনকণ্ঠ পত্রিকা সরিয়ে ফেলেছে। এই লিংক অনেকে দেখতে পাননি, কিন্তু যেই ফটো কার্ড আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফটো কার্ড দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মানে আমি ভেবে পাই না, আপনারা কোনো কিছু ক্রস চেক না করে, কিছু না দেখে, না শুনে, না জেনে হুটহাট একটা সংবাদ প্রকাশ করলেন। আর আপনাদের ক্যাপশন দেখলে মনে হয় আপনারা পরজীবী। বাংলাদেশ আওয়ামী লীগ কি ব্যাকডোরে রাজনীতি করে ক্ষমতায় আসা কোনো সংগঠন? বাংলাদেশ আওয়ামী লীগ কি জনগণের ম্যান্ডেট ছাড়া রাজনীতি করেছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি রাতের আধারে রাজনীতি করে, অপরাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে? এ ধরনের ধারণা আপনাদের? আওয়ামী লীগের মতো করে ফিরবে, আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রাম করে ফিরবে। কিন্তু আপনাদের আচার আচরণ, আপনাদের কথা বলা, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন স্ট্যাটাস দেখলে মনে হয় আপনারা সেই পরনির্ভরশীল হয়ে আছেন, আপনারা পরজীবী হয়ে আছেন। দেখেন, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র আমাদের জন্য অনেক কিছু করবে, বাট রাজনৈতিক ময়দানটা, এই ময়দানটা পরিষ্কার করার জন্য আপনাদেরকে সহায়তা করতে হবে, আপনাদেরকে এই ময়দানে নামতে হবে। অনেকে আমাকে গালি দেবেন যে আপনি বাইরে বসে লম্বা লম্বা কথা বলেন, তো আমি মাঠে যাই, আমার জীবনের নিরাপত্তা আপনারা আমাকে দেন, আমি যাবো, কোনো সমস্যা নাই। জনকণ্ঠের মধ্যে একটা পত্রিকা একটা সংবাদ প্রকাশ করলো, আর সেইটা নিয়ে আপনারা এমন ভাবে স্ট্যাটাস দিচ্ছেন, আমি ভাষায় বলতে পারবো না। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের কোনো শক্তিমত্তার জায়গা নেই, আওয়ামী লীগ গণমানুষের দল না, জনমানুষের দল না, জনমানুষের কোনো ম্যান্ডেট আওয়ামী লীগের উপর নাই, আওয়ামী লীগ ভেসে আসা কোনো সংগঠন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়নি, তারা পরজীবী হয়ে বসে আছে। দিল্লি কিংবা ওয়াশিংটন কিংবা মস্কো আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে, আর আওয়ামী লীগ বসে রাষ্ট্র পরিচালনা করবে। আপনাদের ধ্যান ধারণা দেখে, আপনাদের বুদ্ধিমত্তা দেখে, আপনাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা দেখে মাঝে মধ্যে লজ্জা লাগে যে আপনারা কিভাবে আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করতে হলে উদার চেতা হইতে হয়, উদার মন মানসিকতা থাকতে হয়। আওয়ামী লীগ করতে গেলে অবশ্যই আপনাকে মেন্টালিটি অনেক আপডেট করতে হবে। মান্দাতার আমলের মেন্টালিটি নিয়ে 21 শতাব্দীতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের রাজনীতি করবেন, এমনটা হতে পারে না। জনকণ্ঠের এই সংবাদ প্রকাশের পর আপনাদের স্ট্যাটাসের ধরন দেখে সত্যি কথা বলতে অনেক ক্ষুব্ধ হয়েছি। এইভাবে হয় না। আওয়ামী লীগের একটা জনভিত্তি আছে, এটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা পরজীবী হয়ে যাচ্ছেন। পরজীবীরা কিন্তু দীর্ঘমেয়াদে বাঁচতে পারে না, এটা আপনাদের মাথায় রাখা উচিত। সুদখোর ইউনূসের লাস্ট 1 বছরে বাংলাদেশে লাশের যে ব্যবসা হয়েছে, বাংলাদেশে যে কতগুলা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই কথাটা আমি এখন বলতাম না, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সুদখোর ইউনূসকে যদি বেওয়ারিশ
বানানো যাইতো। তবে মনে হয় বাংলাদেশের মানুষের আত্মা, যারা মৃত তাদের আত্মা শান্তি পেত, আর যারা বেঁচে আছে তারাও শান্তি পেত যদি সুৎখুর ইউনূসকে বেওয়ারিশ লাশ হিসেবে বাংলাদেশের মাটিতে দাফন করা যাইতো। শুধুমাত্র ঢাকায় 643টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। রায়ের বাজারে 461 এবং জুরাইন কবরস্থানে 175 লাশ দাফন করা হয়েছে। 2024-এর চেয়ে 2025 সালে 73টি বেশি লাশ বেওয়ারিশ। পুস্তকগুলা শ্মশানে অন্য ধর্মের 7 জনের লাশ দাহ। নদী থেকে 400 লাশ উদ্ধার হলেও 141 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। বাংলাদেশ না ঠিকঠাক আছে? সুৎখুর ইউনূস, প্রেস সচিব ডাস্টবিন শফিক থেকে শুরু করে সবাই বারবার বলে না বাংলাদেশ ঠিকঠাক আছে, বাংলাদেশ ঠিক মতো চলছে, স্বাধীনতার পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ শাসনামল, সব থেকে সেরা শাসনামল, সুৎখুর ইউনূস বাংলাদেশের সব থেকে ভালো পরিচালক। তাহলে এতগুলা লাশ কোত্থেকে আসে? এই বেওয়ারিশ লাশ কেন? লাশের পরিচয় কেন নাই? বেওয়ারিশ লাশ কেন কোত্থেকে আসে? নির্বাচনটা হোক জাস্ট, দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হোক, বাংলাদেশের সেনাবাহিনী এই গাদ্দাররা ঠিকঠাক হোক, এই গাদ্দারদেরকে সংস্কার করা হোক, এরপর সুৎখুর ইউনূস তোমার 14 গোষ্ঠীকে বেওয়ারিশ বানানো হবে, মাথায় রাখবা। হাসনাত আব্দুল্লাহ একটা চমক দেখিয়েছে। হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির যে প্রার্থী ছিল মঞ্জুরুল আহসান মুন্সি, এই মঞ্জুরুল আহসান মুন্সি যখন হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন পায় বা নির্বাচন করবে তখন তাকে ব্যঙ্গ করে বলেছিল আমি তাকে চিনি না। আজকে হাসনাত আব্দুল্লাহ এবং এই মুন্সির পাল্টাপাল্টি আপিলের পর হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন পত্র বৈধ হয়েছে আর মুন্সির মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে। বিএনপির ভাইরা, এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা সিগন্যাল। হাসনাত আব্দুল্লাহকে অপমানের কারণে হাসনাত কিন্তু খেলে দিয়েছে। সো মাথায় রাখবেন, আপনাদের যে কোনো সময় খেলে দিতে পারে জামাত, এনসিপি এবং সুৎখুর ছেলে ইউনূস। যাই হোক, একটা সংবাদে আমি ব্যাপক খুশি হয়েছি, ব্যাপক ভালো লাগতেছে। কর্নেল অলি, মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক, নব্য রাজাকার, এই বাচ্চাকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে, যে কোনো সময় গ্রেফতার হতে পারে। মুক্তিযোদ্ধা হয়ে জামাতের সাথে জোট করা, 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমার মা বোনদেরকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, মুক্তিযোদ্ধাদের উপর নির্মম নির্যাতন করেছিল, তাদের সাথে জোট করবা আর বাংলাদেশের মানুষ তোমাকে কি লাভ ইউ চুম্মা দিবে? কর্নেল অলি গিরবুলা খেয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। তবে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুধরে যান, আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন। আওয়ামী লীগ কখনো হেরে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ একটা আদর্শের নাম, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ একটা বিশাল বড় বৃক্ষ। এই বৃক্ষকে কখনো উপড়ে ফেলা যায় না। সো পরনির্ভরশীলতা, পরজীবী আচরণ বন্ধ করে দলের উপর আস্থা রাখেন, সাধারণ মানুষের উপর আস্থা রাখেন। সাধারণ মানুষ ভালোবেসে আপনাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে, মাথায় রাখবেন। ধন্যবাদ।